তারেক, শফিকুর, নাহিদ, মান্না সহ হেভিওয়েটদের মনোনয়ন বৈধ। বগুড়ায় বেগম জিয়ার বিকল্প প্রার্থীও নিশ্চিত, বাতিল তাসনিম ও জাপা আনিসুলের। জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত। অনলাইনে দেওয়া হয়েছে মতামত, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা সংস্কার ও বেকারত্ব নিরসনে গুরুত্ব। রাজধানী জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, নীতিমালা ও নিবন্ধন না থাকায় আইন প্রয়োগের জটিলতা, কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে দুর্ঘটনা। মাস জুড়ে দাপট চালাবে শীত, ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ে ঠান্ডা, বিপর্যস্ত জনজীবন। সামরিক হামলার পর আটক মাদুরোকে নেওয়া হলো নিউ ইয়র্কে। মাদক সন্ত্রাস মামলায় বিচারের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে যুদ্ধবিরতি, বিক্ষোভ। এবং মুস্তাফিজকে বাদ দিল কেকেআর। ভারতে খেলতে যাওয়া অনিরাপদ ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় নিতে নির্দেশনা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানিম রিথা। আসন্ন নির্বাচনে ঢাকায় তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম সহ বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন শনিবার বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে যাচাই বাছাইয়ের চতুর্থ দিনে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও জামায়াত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক। এদিকে বগুড়া 2-এ বাতিল হওয়ার পরে ঢাকা 18 আসনে বৈধতা পেলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। ঢাকায় 20টি আসনে এখন পর্যন্ত বৈধ হয়েছেন 160 প্রার্থী। মিয়া আমিরুলের প্রতিবেদন। ঢাকার 20টি আসনে সব মিলিয়ে 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। দাখিলকৃত এসব মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় গত 31 ডিসেম্বর। তারই ধারাবাহিকতা শনিবার রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে চতুর্থ দিনের বাছাই কার্যক্রম। বাছাইয়ে বাদ পড়ে যায় এনসিপি থেকে পদত্যাগ করা আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন। কারণ হিসেবে জানানো হয়, স্বাক্ষর নেওয়া ভোটার ঢাকা 9 আসনের ভোটার নয়। ওনারা জানতেন যে ওনারা ঢাকা 9 ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক ও জামায়াতের আব্দুল মান্নান সহ 5 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 8 আসন থেকে বাছাইয়ে মনোনয়নে টিকে যায় এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সকলে আমরা মিলিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব, যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন, তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। এটাকে আমরা সাধুবাদ জানাই। কালো টাকা, পেশি শক্তি এবং অন্য কোনো ধরনের সন্ত্রাসকে আমরা না করব। দৈনন্দিন তারা যে প্রতিকূলতা, প্রতিবন্ধকতাগুলো এবং লড়াই করে চলেছে, সেই লড়াইটা আমারও ছিল এবং এই লড়াইয়ে তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করতে চাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এবং এখানে কোনো পেশি শক্তি অথবা কালো টাকার ছড়াছড়ি থাকবে না। সেগুনবাগিচা ঢাকা মহানগরের 13টি আসনে 119 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 54 জনের বাতিল এবং একটি স্থগিত করে রিটার্নিং কর্মকর্তা। আমরা যে বাতিলের কারণটা আমরা লিখিতভাবে সবাইকে জানিয়ে দেবো। ইচ্ছা করলে ওনারা এটা নিয়ে নির্বাচন কমিশন এমনকি আদালতের শরণাপন্ন হতে পারে। 54টা বাতিল হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে স্বতন্ত্রটাই বেশি। বগুড়া 2 আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। তবে ঢাকা 18 আসনে দাখিলকৃত মনোনয়ন বাছাই টিকে যান তিনি। আমি কোনো কনফিউশন হয় যদি এখানে তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়, আমি এখানেও একটা জমা দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হলো, এখানেও ব্যাপক মানুষ আমাকে বলছেন আপনি এই জায়গায় করেন যেহেতু ওখানে করতে পারছে না। ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা 15 আসন থেকে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান ও ঢাকা 11 আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। শনিবার দিনব্যাপী বাছাইয়ে 20টি আসনের প্রায় 160টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
রোববার শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। গ্রহণ করছি, তবে আপনি টিন সার্টিফিকেটটা দিয়ে দিয়েন আর কি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এদিকে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ হয়েছে। সদ্য প্রয়াত বেগম জিয়ার বগুড়ার 7 আসনে বিকল্প প্রার্থীর মনোনয়নও বৈধ নিশ্চিত। এদিকে চট্টগ্রাম 6 আসনে বিএনপির 2 প্রার্থীরই মনোনয়ন বৈধ। অন্যদিকে তথ্যে অসঙ্গতিতে চট্টগ্রাম 5 আসনে যাবার আনিসুল ইসলাম মাহমুদের বাতিল হয়েছে মনোনয়ন। বিস্তারিত প্রতিবেদনে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা শেষ হচ্ছে রোববার। শনিবার চতুর্থ দিনে দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ব্যস্ততা ছিল। বগুড়া 6 আসনে যাচাই বাছাই শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বগুড়া 7 আসনে বিএনপির সদ্য প্রয়াত খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। এই আসনে দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ লিটন। তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আজ মনোনয়নপত্র আজকে বৈধ ঘোষিত হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন। কুমিল্লার 11টি আসনে 107 প্রার্থীর মধ্যে 31 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। 1% ভোটের তালিকায় অসামঞ্জস্যতা ও স্বাক্ষর না দেওয়ার কারণেই বেশিরভাগ মনোনয়ন বাতিল হয়েছে। সাতক্ষীরা 1 আসনে কাগজপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। জেলায় মোট 10 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে স্বাক্ষরে গরমিল থাকার কারণে চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই সময় তার প্রতিনিধিকে ধাওয়া দেয় উত্তেজিত জনতা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। চট্টগ্রাম 6 আসনের বিএনপির 2 জন প্রার্থীরই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষরের অমিলের কারণে ময়মনসিংহ 5 আসনের এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর সদর আসনে হলফনামার তথ্য গড়মিলে বাতিল হয়েছে আরও 2 জনের মনোনয়ন। ময়মনসিংহে 7 আসনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থীসহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলায় মোট বাতিল হয়েছে 11 জনের মনোনয়ন। অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা ও ভোটার তালিকা অসঙ্গতির কারণে বরিশালের 6টি আসনে 6 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও 10 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল 2 আসনে দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে জাসদ প্রার্থীর মনোনয়ন। 1% ভোটারের তালিকা পূর্ণ না হয় সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আবরার ছাড়াও আরও 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। সিলেট 3 আসনে বিএনপি মনোনীত এম মালিকের মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। নোয়াখালীতে এ পর্যন্ত 3টি আসনে 7টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নোয়াখালী 6 আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমার কোশ্চেন রয়েছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে, আমি সেটা সুরাহা চাই। রাজশাহীর 6টি আসনে 38টি মনোনয়নের বিপরীতে বৈধ ঘোষণা করা হয়েছে 19 জনের প্রার্থিতা। ভোটার তালিকায় অসঙ্গতি ও স্বাক্ষর অমিল থাকায় বাতিল হয়েছে 18 জনের মনোনয়ন। বাতিল হলেও সব প্রার্থীরই আপিলের সুযোগ থাকছে। আফনান অপসরা, এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ইশতেহারে দলটি শিক্ষা, নারীর কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। এছাড়া জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ইশতেহার দুর্নীতিকে লাল কার্ডে দেখানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন জামায়াত নেতারা। শাহাদাত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। 2023
2024 সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে জয়ী দল কেমন বাংলাদেশ গড়বে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। দেশের রাজনীতি কোন পথে হাঁটবে আর ভবিষ্যতের গতি কোন দিকে ছুটবে তার উত্তর জানতে অপেক্ষায় মানুষ। এমন প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ দল জামায়াত ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত প্রায়। পুরনো ছকে ইস্তেহার সাজানোর পথে না হেঁটে ভিন্ন কৌশলে এগোচ্ছে জামায়াত। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা নির্ধারণে ভোটারদের সরাসরি যুক্ত করতে অ্যাপ চালু করেছে দলটি। দেশ গড়ার পরিকল্পনায় অংশীদার হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমরা মিলেমিশে একসাথেই গড়ব আমাদের গর্বের বাংলাদেশ। এছাড়া তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা জানতে চালু করা হয়েছে জেনজি জিজ্ঞাসা। এই প্ল্যাটফর্মে তরুণরা সরাসরি প্রশ্ন তুলতে পারছে রাষ্ট্র, রাজনীতি ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। জেনারেশন জেড এমন একটা দলকে পিক করবে যে দল সৎ, যে দলের বিহেভিয়ার ভালো, যে দলের মাধ্যমে বাংলাদেশের উন্নতি হবে। বেসরকারি সেবাগুলো আসলে শহর কেন্দ্রিক এবং ব্যয়বহুল, যার কারণে সাধারণ মানুষ সেবা পান না। এদিকে জামায়াতের খসড়া ইস্তেহার সম্পর্কে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশটা হবে বেকারত্বমুক্ত, বৈষম্যহীন। সেখানে প্রায়োরিটি পাবে যেটি নাম্বার 1, আমরা দুর্নীতি নির্মূল করার জন্য কিছু পদক্ষেপ বিস্তারিত আমরা নিচ্ছি। আগে নিজেদেরকে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় আনব। পাশাপাশি ইস্তেহারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও নির্বাচনী ইস্তেহারে কৃষি বান্ধব নীতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দিনমজুর এবং আমাদের দেশের জেলে, কৃষক, তাদের জন্য আমরা ফ্যাসিলিটি বাড়াবো। গৃহিণী, তাদের জন্য আমরা প্রণোদনা রাখব। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের থেকে ভিন্ন। তাই রাজনৈতিক দলগুলোকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ দেখাতে হবে ইস্তেহারে। আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে কাজ করবে সরকার সেই ব্যাপারেও স্পষ্ট অবস্থান জানতে চায় মানুষ। তা না হলে পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি দেখা যাবে। প্রথম ছিল আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, দ্বিতীয়ত ছিল যে আমরা এখানে সংস্কার এবং বিচার, এই দুটো তো ইশতেহারে আসা দরকার ছিল বলে আমি মনে করি। আমি কিছু নতুনত্ব খুঁজে পেলাম না। বিপ্লবকে ধারণ করার জন্য যে জাতীয় ইশতেহার আমি আশা করেছিলাম সেটা আমি দেখলাম না। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী ইস্তেহারে গদবাঁধা প্রতিশ্রুতি না দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও বিচারের সময়সীমা এবং তরুণদের চাওয়াকে গুরুত্ব দেবার আহ্বান রাষ্ট্রচিন্তকদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে ভোটের আমেজ। এবারে নির্বাচনে দক্ষিণের জেলা খুলনায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। নারী ভোটারদের উপরই অনেকটা নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয়। খুলনার নারীদের প্রত্যাশা, বিজয়ী প্রার্থী কাজ করবে সমাজের সর্বস্তরের নারীদের ভাগ্য উন্নয়নে। রামিম চৌধুরীর প্রতিবেদন, ক্যামেরা ছিলেন হেলাল মোল্লা। সারা দেশের মতো খুলনা শহরেও বইছে নির্বাচনী হাওয়া। কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ইস্যুতে কোনো সরকারের আমলেই তেমন পরিবর্তন আসেনি এই শহরে। খুলনা নগরী এখনও হয়ে উঠতে পারেনি নারী বান্ধব। ভোটের সময় আসলেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার নারী ভোটাররা আর আশ্বাস নয়, চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। নির্বাচনের সময় আসলে আফা একটা ভোট দেন, ভোটের পরে আফা কোথায়, আফা কোথায় ভাইয়া। যে সরকারি আসুক আমরা কোনো সুবিধা পাইনি ভাই। আমরা সব সময় মনে করেন অত্যাচারের পরে ছিলাম। অসহায় মহিলারা আছে যারা, যাদের স্বামী নাই, যাদের কোনো মানে সন্তান দুটো নিয়ে কষ্ট করে, তাদের কোনো সুযোগ সুবিধা ওয়ার্ডের কাউন্সিলররা দেয় না। কি করছে নারীদের জন্য তা তো আমি জানি না, আমার জন্য কিছু করে না, আমি এইটাই জানি। এবারের নির্বাচনে খুলনায় সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে নারী ভোটাররা।
নির্বাচনে জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে তাদের উপর। বিভিন্ন পেশায় নিয়োজিত এই অঞ্চলের নারীরা বলছেন, নাগরিক সুবিধা আর নিরাপত্তার পাশাপাশি তারা সর্বস্তরের নারীদের কর্মসংস্থানের সুযোগ চান। মাই তো একটা শিক্ষিত জাতি দিতে পারে। একজন শিক্ষিত নারী বা প্রতিষ্ঠিত নারী কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করতে পারে। আমাদের কাছে এটাই চাওয়া যে নারীদের উন্নয়নটা যেন বাস্তবায়ন হয়। যে আসুক ক্ষমতায়, আমাদের জন্য নারীদের যে কর্মসংস্থানের যে নিরাপত্তাটা ওটা যেন খুব অটুট থাকে। খুলনা বিভাগে মোট ভোটারের সংখ্যা 1,40,77,000। এর মধ্যে 70,34,000 পুরুষ এবং 70,42,000 নারী ভোটার। নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে নারীদের কাছে ভোট চাইতে পৌঁছান প্রার্থীরা। তবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় কর্মসংস্থান বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব নারীরা। তাই আগামী নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সকল প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা সকলের। রামিম চৌধুরী, এখন, খুলনা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। নগরীতে জেঁকে বসেছে শীত, কুয়াশার তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন জানাবেন যে সড়কে কুয়াশা কেমন, যান চলাচলের পরিস্থিতি কি? সানি, একদম কুয়াশার মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। এখন প্রায় সকাল 7টা পেরিয়েছে, সূর্যের দেখা নেই, আলোর প্রকোপ নেই এবং যে কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি কিন্তু পুনর্দস্তুর কমে গেছে। আমরা গতকালকেই জেনেছি যে রাজধানীর যে তাপমাত্রা সেটি 12.5 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং সারা দেশের তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছিল। এখন যখন আমরা এখানে এসেছি আমরা দেখেছি যে এই যে সড়কের যে দৃষ্টিসীমানা সেটি কিন্তু এমনিতেই কিন্তু পুনর্দস্তুর কমে গেছে। আমরা দেখেছি যে গাড়িগুলো রয়েছে সবাই কিন্তু হেডলাইট বা এন্টি ফগ লাইট যে রয়েছে সেগুলো জ্বালিয়েই কিন্তু চলাচল করছে। আমরা গতকালকে আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছিলাম, তারা আসলে জানিয়েছিল যে যেহেতু শীতকাল অর্থাৎ এবং জানুয়ারি হচ্ছে শীতলতম মাস, সেজন্য পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু এই শীতের প্রকোপটা থাকবে। আর একই সাথে বলতে চাই শুধু শীত না, পাশাপাশি কুয়াশারও একটা প্রভাব রয়েছে। একই তো ঢাকা শহরে আসলে আইকিউ এয়ারের যে মানদণ্ড সেই অনুযায়ী ঢাকা শহরের যে দৃষ্টিসীমানা বিভিন্ন সময় বায়ু দূষণের কারণেও কিন্তু কমে আসে। একই সাথে যেহেতু শীতের একটা প্রকোপ রয়েছে এই জন্য আসলে বেশ ভোগান্তিতেই পড়ছেন সাধারণ মানুষজন। আমরা যে কল্যাণপুরে রয়েছি এখান থেকেই কিন্তু দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের এবং উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। তো সেখান থেকে আমরা বেশ কয়েকজন চালকের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু যখন দূরপাল্লায় যাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তির মধ্যেই পড়ছিলেন, কারণ যেহেতু কুয়াশার জন্য দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে আসলে গাড়ির গতিসীমায় বেশ ভোগান্তিতে পড়তে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু বলেছে যে সকালেই তীব্র কুয়াশার মধ্যে বাইরে আসতে বেশ বেগ পোহাতেই হচ্ছে তাদেরকে। এছাড়াও আরও বলতে চাই, যেহেতু আসলে পুরো পৌষ মাস চলছে বাংলা পঞ্জিকা অনুযায়ী, তো পুরো পৌষ মাস বা পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু আসলে এই তাপমাত্রা অব্যাহত থাকবে এমনটা আমরা জেনেছি। এবং একই সাথে যেহেতু এই কুয়াশার সাথে আমরা দেখছিলাম যে বিভিন্ন সময় আসলে যেহেতু এই কুয়াশার সাথে আসলে সাধারণ যারা মানুষজন রয়েছে যারা আসলে বাইরে যায় তাদের বেগ পোহাতে হচ্ছে, পাশাপাশি সড়ক দুর্ঘটনার একটা প্রকোপ থাকে। তো সেই জায়গা থেকে যারা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলছেন যে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করা এবং একই সাথে সব ধরনের যে সিগন্যাল রয়েছে সব ধরনের সিগন্যাল বা সংকেত যেন ব্যবহার করা হয় সেই বিষয়ে আসলে সর্বোচ্চ তৎপরতা তারা গ্রহণ করছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আরও জানিয়ে রাখতে চাই সানি, যেহেতু আবহাওয়ার অধিদপ্তর থেকে বলাই হয়েছে যে পুনর্দস্তুরভাবে আসলে পুরো জানুয়ারি মাসে শীতের প্রকোপ থাকবে, তবে চলতি সপ্তাহের শেষের দিকে গিয়ে তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে হয়তোবা রাজধানীবাসী কিছুটা স্বস্তির পথ খুঁজে পাবে। তো সানি, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। কল্যাণপুর থেকে তীব্র শীত ও কুয়াশার খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা। ঢাকার মতো সারা দেশেই জেগে বসেছে শীত, তীব্র শীতের কবলে বিপাকে জনজীবন। হিমেল হাওয়ায় শীত যেন বেড়েছে কয়েক গুণ, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতে বেশি কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষদের। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন মারুফ হাসান ও চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী। আমরা শুরুতেই রাজশাহীতে যেতে যাচ্ছি। মারুফ, জানাবেন যে রাজশাহীতে শীতের পরিস্থিতি কেমন?
সানি, সকাল থেকে রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে দাপট সেটি কিন্তু অনেক বেশি এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে, যার কারণে এখানকার যে রাস্তাঘাট সেগুলো কিন্তু অনেকটাই ভেজা মনে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে তীব্রতা সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং যার কারণে কিন্তু নগর জীবনের যে চিত্র সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি যেগুলো চলাচল করছে সেগুলো এখন পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাফেরা করছে। পাশাপাশি এই শীতকে উপেক্ষা করেই কিন্তু শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের জীবিকার সন্ধানে নগরীর যে তালাইমারি মোড় আছে সেখানে এসে দেখেন দাঁড়িয়ে আছে এবং পরবর্তীতে তারা তাদের এখান থেকে কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যাবেন, যার জন্য তারা অপেক্ষায় আছেন কখন তাদের ক্রেতা আসবেন এবং তাদেরকে কাজের জন্য নিয়ে যাবেন এবং কাজ করাবেন। মূলত সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন যারা নিম্ন আয়ের মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি আমরা দেখতে পাই। কারণ যত শীত পড়ুক না কেন তাদেরকে কিন্তু জীবিকার তাগিদেই কিন্তু বাইরে বের হতে হয় এবং তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের যে শরীরে যে পোশাক সেগুলো কিন্তু খুব যে গরম পোশাক হয় এমনটা কিন্তু না, খুবই নিম্নমানের কম দামের পোশাক পরিহিত করেই কিন্তু তারা তাদের দৈনন্দিন যে কাজে সেগুলোতে কিন্তু বের হয়। পাশাপাশি এখানে অটোরিকশা বা রিক্সা চালক যারা আছেন তারাও কিন্তু সকাল একদমই ভোর থেকে কিন্তু তারা তাদের কাজে বের হন এবং অনেক সময় দেখা যায় যে তারা তাদের যে যাত্রী সংকট সেটি কিন্তু সকাল থেকেই অনুভব করেন, কারণ বিশেষ করে বেশি কুয়াশা যখন পড়ে বা শীত যখন অনুভূত হয় তখন কিন্তু যাত্রী চলাচল সাধারণভাবেই কমে যায়, তেমনটি কিন্তু লক্ষ্য করা যায়। এবং আজকে রাজশাহীর আবহাওয়া অফিসের তথ্য মতে এখানে এখন পর্যন্ত সকাল 6টার যে তথ্য দিয়েছে সেখানে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এখানে বাতাসের আর্দ্রতা 97% এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিগত 3 দিন কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক শীতের যে প্রভাব সেটি কিন্তু ছিল, কিন্তু আজকে শীতের প্রভাব না থাকলেও কুয়াশার যে দাপট সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। রাজশাহীতে আসলে প্রতিনিয়তই যত বেলা বাড়ে তখন আমরা দেখতে পাই যে আবহাওয়ার একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। সানি, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল। এখন আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী অনেক যুক্ত আছেন। অনেক জানাবেন সেখানকার আবহাওয়ার সবশেষ তথ্য। মারুফ, আসলে রাজশাহীর মতোই কিন্তু চুয়াডাঙ্গাতেও বেশ কয়েকদিন শীতে বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে আজকে 12 ঘরে তাপমাত্রা থাকলেও মারুফ আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকেই বেলা যত বাড়ছে ঠিক কুয়াশায় ঢাকা পড়েছে সড়কের চারিপাশ। কুয়াশার চাদর এমনভাবে ঢাকা পড়েছে যে সড়কে হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে সকাল থেকেই। এর পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু চরম আকার এক প্রকার দুর্ভোগে পড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তা সড়কে চলাচল করছে তারা কিন্তু খুব কষ্টে রয়েছে। আমি দেখছি যে সড়কের পাশে যারা অবস্থান করছে তাদের অধিকাংশই কিন্তু খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি চায়ের দোকানগুলোতেও কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ আছে, সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু ভিড় করছেন। এই যে শীত হিমেল বাতাসের কারণেই কিন্তু আসলে এমনটা হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে যে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা গত এক সপ্তাহ কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামছে এবং তাপমাত্রা 10-এর নিচেই আছে। সূর্যের দেখা আসলে বেলা বাড়লে মিললেও সেই সূর্যের কিন্তু উত্তাপ থাকছে না। পাশাপাশি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যদি তথ্য দিয়ে রাখি, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে যে সরকার যে শীতবস্ত্র বিতরণ করছে সেটি কিন্তু খুবই অপ্রতুল। পাশাপাশি এক প্রকার ফটো সেশনের মাধ্যমেই রয়েছে তারা। যারা ছিন্নমূল মানুষ আছে, প্রান্তিক যারা মানুষ আছে তাদের হাতে কিন্তু সঠিকভাবে এই সরকারি শীতবস্ত্র কম্বল কিন্তু আসলে বিতরণ করা হচ্ছে না, এমনটাই অভিযোগ আমরা পেয়েছি। আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল, আবহাওয়া অফিস বলছে যে এমন যে তাপমাত্রা, এই তাপমাত্রা এমনই থাকবে। সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো কিন্তু আরও ভয়াবহ, শৈত্যপ্রবাহ আছে, ভারী শীত বয়ে যাবে হচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে সানির কাছে। সানি, শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকেই ছিল। তীব্র শীত ও কুয়াশার খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সকল কর্মকাণ্ড থেকে দায় মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোড়ে প্রথমে অবরোধ ও পরে অবস্থান কর্মসূচি পালন শেষে এমন দাবি করে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন মাহাদিকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে এবং তিনি আমাদেরকে অনুরোধ জানিয়েছেন গণভোগান্তি এড়াতে আমরা যাতে আজকের আমাদের এই যে ব্লকেট কর্মসূচি সেটি যাতে প্রত্যাহার করে নেই। আমরা তার কথায় প্রাথমিকভাবে, আমি আবারও কোট আনকোট করে বলছি, প্রাথমিকভাবে বিশ্বাস করে আমরা আমাদের যে ব্লকেট কর্মসূচি সেটি প্রত্যাহার করছি। রাজধানী জুড়ে প্রতিদিন ব্যাঙের ছাতার মতো বাড়ছে অটোরিকশা। নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নে যেমন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের, তেমনি অটোরিকশা উৎপাদন বন্ধেও নজর নেই তাদের। মুখে বন্ধের বুলি আওড়ালেও অটোরিকশার সরঞ্জাম আমদানির অনুমতি দিয়েছে সরকার। 3 চাকার এই বাহনে বাড়ছে নিত্য দুর্ঘটনা। এখনই যার উৎপাদন বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত প্রতিবেদনে। 7 ডিসেম্বর ডেমরা এলাকায় অটোরিকশায় পিষ্ট হয় কিশোরগঞ্জের বাবুলের জীবন। জীবনের মাঝপথে সেই প্রিয়তমকে হারিয়ে স্ত্রী ফাতেমা আক্তার আজ এক নিস্তব্ধ পাথর। একপাশে হারানো স্বামী স্মৃতি, আর বুকে আগলে রাখা একমাত্র সন্তান। আমার মায়ের রেতি করেছে। শুধুমাত্র এই বাবুলি নন, রোড সেফটির তথ্য বলছে 2020 সাল থেকে 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত 3 চাকার যানবাহনের চাকায় প্রায় 12,000 দুর্ঘটনায় প্রাণ গেছে 6,822 জনের। মৃত্যুর মিছিল বাড়লেও অবৈধ এই যানটি বন্ধে যেমন কার্যকর কোনো পদক্ষেপ নেই সরকারের, তেমনি উৎপাদন বন্ধেও নেই নজর। ঢাকার কেরানীগঞ্জের চড়াইল এলাকা, প্রায় 200টির অধিক অটোরিকশা তৈরির কারখানা গড়ে উঠেছে এখানে। এক কথায় অটোরিকশার একটি শিল্পাঞ্চলে পরিণত হয়েছে এলাকাটি, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে 2 থেকে 300টির বেশি অবৈধ গাড়ি। শুধুমাত্র কেরানীগঞ্জের চড়াইলে নয়, রাজধানীর মুগধাতেও গড়ে উঠেছে অসংখ্য অটোরিকশা উৎপাদনের কারখানা। এছাড়া রাজধানীর বছিলা, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডাসহ পুরো ঢাকা শহরেই যেন অটোরিকশা তৈরির কারখানা। কিন্তু এসব কারখানার নেই কোনো বৈধ অনুমোদন। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, যারা এই যানবাহনগুলো তৈরি করছে তাদেরও নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমার পড়াশোনা ক্লাস 7 পর্যন্ত, আর আপনার এটা এভরিথিং সব আমরাই তৈরি করি। আমরা মাল আনি বংশাল থেকে, আর আমরা এনে তৈরি করি। আর মনে করেন এনে দোকান আছে প্রায় 250 থেকে 300। গাড়ি বানানোর কোনো কাগজপত্র লাগে না, আর আমরা এখান থেকে একটা মেমো করে ছেড়ে দিই। টানতে চাচ্ছিলাম না। তারপর বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্বরতদের গাফিলতিতেই অটোরিকশা পরিণত হয়েছে শহরের ক্যান্সারে। নিয়ন্ত্রণ করার জন্য যে সংস্থাগুলো আসলে কাজ করার কথা, বিআরটিএ, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এমনকি আমাদের রাজস্ব বোর্ড, তারও এখানে ভূমিকা আছে। আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো আমি মনে করি তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা পালন করেনি। কোনো মোটরযান তৈরিতে নকশার অনুমোদন ও সড়কে চলতে ফিটনেস ও লাইসেন্স প্রয়োজন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের। যদিও এসব যানবাহন বিআরটিএর আওতায় নয় দাবি কর্তৃপক্ষের, তবে দ্রুত উৎপাদন বন্ধে অভিযান চালানোর আশ্বাস ডিএমপির। ব্যাটারি চালিত রিকশার বিষয়ে কিন্তু বিআরটিএর অথরিটি নয়, এটা লোকাল গভর্নমেন্ট অথরিটি, এবং যে কারণে এই জায়গাটায় আমাদের সাথে একটু কোঅর্ডিনেশনে, আমি বলছি যে এই কোঅর্ডিনেশনটা আমরা করছি। খুব দ্রুত, আমরা ডেটটা ডিসক্লোজ করছি না, কিন্তু অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমরা এই অটোরিকশার যে উৎপাদন আশেপাশে যে গ্যারেজগুলো আছে আমরা এটা বন্ধ করে দেব। সেন্টার ফর পলিসি ডায়ালগের একটি গবেষণা বলছে, বর্তমানে সারা দেশে প্রায় 6 মিলিয়ন অটোরিকশা চলছে। এসব অটোরিকশার চার্জিংয়ে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 750 মেগাওয়াট বিদ্যুৎ। একই সঙ্গে এই বাহনে ব্যবহৃত ব্যাটারি হুমকির মুখে ফেলছে পরিবেশ। রাজধানীর বংশাল, নওয়াবপুর সহ বিভিন্ন বাজারে ছয়লাভ এসব যন্ত্রাংশ দিয়ে, যেখান থেকে খুব সহজে কিনে এনে মাত্র 1 ঘন্টার ব্যবধানে একটি অটোরিকশা তৈরি করছে মিস্ত্রিরা। ফলে কঠোর সিদ্ধান্ত, নীতিমালা এবং আইন প্রয়োগের মাধ্যমে এখনই বন্ধ করতে হবে এসব অবৈধ অটোরিকশার উৎপাদন।
অন্যথায় আগামীতে সড়কে বড় বিপর্যয় নেমে আসতে পারে মত বিশেষজ্ঞদের। রাজু আহমেদ, এখন, ঢাকা। টাঙ্গাইলে প্রথমবারের মতো চাষ হচ্ছে ঔষধি গুণসম্পন্ন রোজেলা চা। পরীক্ষামূলক চাষেই মিলেছে অভাবনীয় সাফল্য। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এই লাল চা চাষের স্বপ্ন দেখছেন। কৃষি বিভাগও বলছে রোজেলা চা চাষে বাণিজ্যিক ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। টাঙ্গাইলের ফসলি মাঠে অন্যরকম এক দৃশ্য। সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে গাঢ় লাল রঙের রোজেলা ফল। তবে এটি কোনো ফুলের বাগান নয়। স্থানীয়ভাবে একে মেস্তা বা চুকাই বলা হলেও বিশ্বজুড়ে এর পরিস্থিতি রেড টি বা রোজেলা চা হিসেবে। পরীক্ষামূলকভাবে 2 শতক জমিতে এই অর্থকরী ফসলের চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামের স্বর্ণপদক প্রাপ্ত কৃষক সানোয়ার হোসেন। ফলন ও চায়ের স্বাদ প্রত্যাশার চেয়েও বেশি। নেই কোনো যত্ন, নেই রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার। অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ঔষধি গুণে ভরপুর মানবদেহের জন্য উপকারী এই লাল ফুলের দামও তাই চড়া। বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় তাহলে বাণিজ্যিকভাবে এটা এমন একটা জিনিস, এটা অর্গানিক। এখানে কোনো প্রকারের সার দিতে হয় না, কোনো প্রকারের কীটনাশক দিতে হয় না, শুধু লাগাই আসতে বললাম প্রকৃতির মাধ্যমে বড় হবে। আর কাটবো, এই যে দেখেন কাটার পরে এই অংশটা, এই বীজটা ফেলে দিয়ে এটুকু শুকাইয়া আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম, হয়ে গেল। গরম করব, খাবো। সহজ চাষ পদ্ধতি, খরচ কম আর সহজেই ফল শুকিয়ে বানানো হয় চা। কিন্তু বাজারে এর চাহিদা অনেক। কৃষি অফিসের এমন উদ্বুদ্ধকরণ প্রচারণায় আগ্রহী হচ্ছেন অনেকেই। আমাদের বাড়ির আশেপাশে যে জায়গা আছে এবং আমি চিন্তা ভাবনা করছি, আমাদের জমি আছে, এখানে কিছু জায়গায় আমি এর রোজেলা চা চাষ করব। রোজেলা ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর সুস্বাদু টক মিষ্টি স্বাদ চা প্রেমীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। কৃষি অফিসে যাই সেটা এই চাটা আমি খাই, খাওয়ার পরে এটা স্বাদটা একটু অন্যরকম এবং ভালো লাগে। তো পরে যখন আমি শুনতে পারছি যে ওইখানে চাষ হয়, তার কারণে আমি একটু আগ্রহ করে আসছি। রোজেলা একটি উচ্চমূল্যের রপ্তানিযোগ্য ফসল। বাণিজ্যিক রূপ পেলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধি হবে বলে দাবি কৃষি বিভাগের। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি তারা এটা উৎপাদন করে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু বাইরে এক্সপোর্ট করতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিভাগ, আমরা এই ধারাবাহিকতা কাজ করছি যে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ চুকাই বাইরে এক্সপোর্ট করব, রোজেলা এক্সপোর্ট করব চা হিসেবে, মানসম্মত চা হিসেবে। টাঙ্গাইলের রোজেলা চাষের সাফল্য প্রমাণ করেছে যে একটু বৈচিত্র্য আনতে পারলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। সরকারের সহযোগিতার পাশাপাশি সঠিক মোড়কজাতকরণ ও প্রচার পেলে লাল রঙের এই চা কেবল টাঙ্গাইলের নয়, সারা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। কাউসার আহমেদ, এখন, মহিষমারা, টাঙ্গাইল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে সস্ত্রীক মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের দুর্ধর্ষ এই অভিযানকে অসাধারণ বলে আখ্যায়িত করেছেন। একই সাথে দাবি করেছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। অন্যদিকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক ও সন্ত্রাস মামলায় অভিযুক্ত মাদুরোকে বিচার করা হবে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। ঘড়ির কাঁটায় রাত তখন 1:45। গভীর ঘুমে আচ্ছন্ন কারাকাসবাসী। হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী। সামরিক বিমান ও হেলিকপ্টারের শব্দে জানান দেয় ভয়াবহতা। হামলা চালানো হয় কারাকাসের 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও। তখনও হামলার মাস্টারমাইন্ড সম্পর্কে অবগত নয় কারাকাসবাসী। ভেনেজুয়েলার স্থলপথে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পর প্রথমবারের মতো মাদুরোর আটকের ছবি প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। এরপর ফ্লোরিডায় আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরো ও তার স্ত্রীকে। তাদের বিরুদ্ধে মার্কিন আইনে মামলা চলবে বলেও জানান ট্রাম্প। এছাড়া স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত ভেনেজুয়েলার শাসন ক্ষমতা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলেও দাবি করেন তিনি। We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So the oil business in Venezuela has been a bust, a total bust, for a long period of time. We're going to have our very large United States oil companies, the biggest anywhere in the world, go in, spend billions of dollars, fix the badly broken infrastructure, the oil infrastructure.
এর আগে আরেক এক্সবার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও সিনেটর মাইক লি একই তথ্য জানান। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ কমান্ডো ডেল্টা ফোর্সের সদস্যরা। সিএনএন এর একটি বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগেই এই হামলার পরিকল্পনায় অনুমোদন দেন এবং এরপর থেকেই মাদুরোর গতিবিধি অনুসরণ করে আসছিল গোয়েন্দা সংস্থা সিআইএ। এদিকে মাদুরোর আটকের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে থাকা ভেনেজুয়েলান অভিবাসীরা। রাস্তায় বেরিয়ে এসে পতাকা হাতে মাদুরোর সময়ে হওয়া অন্যায় অত্যাচারের কথা বলেন তারা। Pero salí de mi país porque tengo un hermano que lo mató la tiranía, el gobierno venezolano. Solo tenía 22 años, nos arrebataron un hermano, un hijo, un tío. Por todo lo que está pasando, este es el comienzo del final de la dictadura de Venezuela. Quiero aprovechar este espacio para darle gracias al presidente Donald Trump, que ha estado en todo momento. এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে ধরে অন্য দেশে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া, জার্মানি, কলম্বিয়া, কিউবা, চিলি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সহ বেশ কয়েকটি দেশ। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডিকে তুলে আনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের নানা প্রান্তে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে ছিলেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এদিন প্রতিবাদী জনতার ঢল নামে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে। বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। খোদ মার্কিন নাগরিকদের একাংশ মনে করেন ভেনেজুয়েলার জ্বালানি তেল, স্বর্ণ ও খনিজ উপাদানের ওপর নজর থাকায় এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছে ট্রাম্প। মাদুরোকে আটকের পর রাত থেকেই মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন আর্জেন্টিনা, কলম্বিয়া, গ্রিস, স্পেন, ইতালি, কিউবা ও মেক্সিকোর সাধারণ মানুষ। এদিকে মার্কিন ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বেশিরভাগ ভেনেজুয়েলান। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামল থেকেই দেশটির সঙ্গে তিক্ততার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। তবে 2013 সালে মাদুরো ক্ষমতা আসার পর উত্তেজনার পারদ ক্রমেই বাড়তে থাকে। এর আগে 2018 ও 2024 সালে কারাকাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলও বাতিল করে ওয়াশিংটন। এছাড়া শুরু থেকেই মাদুরো প্রশাসনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগেও তুলে আসছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। কয়েক মাসের হুমকির পর অবশেষে ভেনেজুয়েলার স্থলপথে হামলা চালালো যুক্তরাষ্ট্র। শুধু হামলা নয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে দেশের বাইরে নিয়ে গেল যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলার মাটিতে আগ্রাসনের পরিকল্পনা এক রাতে নেয়নি ওয়াশিংটন। বেশ কয়েক মাস ধরে কারাকাসে আক্রমণের ছক কষেছে ট্রাম্প প্রশাসন। আর দ্বন্দ্বের নেপথ্যে ক্যারিবিয়ান সাগরে অবৈধ মাদক পরিবহন। হোয়াইট হাউসের দাবি, আন্তর্জাতিক মাদক গ্যাংয়ের সঙ্গে জড়িত মাদুরো প্রশাসন মদত দিচ্ছে সাগর পথে মাদক চোরাচালানের। এটি নির্মূলে গত বছরের সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা উপকূলে একের পর এক দেশটির পতাকাবাহী জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব আগ্রাসনে প্রাণহানির সংখ্যাও ছাড়ায় শতাধিক। এরপর ধীরে ধীরে দেশটির স্থলপথে হামলার জন্য পুয়ের্তো রিকোতে অস্ত্র মজুত করতে থাকে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কোন কারণে চীন, রাশিয়া ছাপিয়ে যুক্তরাষ্ট্রের শত্রু তালিকায় ভেনেজুয়েলা, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কারাকাসে হামলার পর ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের খবর। 1999 সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে হুগো চাভেজ ক্ষমতা নেয়ার পর কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সে সময় চাভেজ আফগানিস্তান ও ইরাকে সংঘটিত মার্কিন হামলার বিরোধিতা করেন এবং ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী কিউবা ও ইরানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। এর প্রতিশোধ হিসেবে 2002 সালে চাভেজকে হটাতে অভ্যুত্থানের মদত দেয় যুক্তরাষ্ট্র। এরপর 2013 সালে মাদুরো ক্ষমতায় আসার পর তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী মত দমনের অভিযোগ তোলে ওয়াশিংটন।
এছাড়া 2018 সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে অবৈধ ঘোষণা করে হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সবশেষ 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মাদুরোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। সে সময় মাদুরোর প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেস বড় ব্যবধানে জয়ী হয়েছেন বলেও দাবি করে ওয়াশিংটন। তবে দেশ ও দেশের বাইরে ভালো ইমেজ নেই নিকোলাস মাদুরোর। সাধারণ বাস চালক থেকে 2013 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন তিনি। জাতিসংঘের হিসেবে তার শাসনামলে 20,000-এরও বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া কারিনা মাচাদোকেও গৃহবন্দী করে রাখে মাদুরো প্রশাসন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসারকে দেখা যাবে না এবারের আইপিএলে। নিলাম থেকে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুরকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব ফেলতে শুরু করেছে ক্রিকেটের মাঠেও। মুস্তাফিজুরকে খেলানো ইস্যুতে নানা রকম হুমকিও এসেছিল উগ্রবাদী বিভিন্ন সংস্থা থেকে। এরপরেই তাতে যুক্ত হয় বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, বাংলাদেশি পেসারকে বাদ দিতে নাইট রাইডার্সকে জানানো হয়েছে। এর ঘণ্টাখানেক পরে আনুষ্ঠানিক বিবৃতিতে মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি জানান, সেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না। সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করেন না বাংলাদেশ। বিসিবি যেন সেই কথাই আইসিসিকে জানিয়ে দেয়। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজন করতে অনুরোধ জানানোর নির্দেশনা দেন বোর্ডকে। তিনি জানান, ক্রীড়া বাংলাদেশ আইপিএলের সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয় এমন অনুরোধ তথ্য সম্প্রচার উপদেষ্টাকেও জানানো হয়েছে। কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেওয়া হবে না বলেও ফেসবুক পোস্টে জানান আসিফ নজরুল। এদিকে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম প্রত্যাহারের পর বৈঠক করেছে বিসিবি। শনিবার রাত 9:30 থেকে অনলাইনে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। সভায় ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আলোচনা হয়। জরুরি সভায় ভারতের বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে আইসিসির কাছে চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজ দেশি তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। প্রভাবশালী সংসদ সদস্য থেকে দেশটির বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা এমন সিদ্ধান্তের সমালোচনায় মুখর। জুবাইর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। আইপিএলের মঞ্চে দেখা যাবে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশনা আসার পরে এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তার দল কলকাতা নাইট রাইডার্স। উগ্রপন্থীদের কাছে হার মেনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই। তবে এমন পদক্ষেপের পর নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। দেশটির সংসদ সদস্য এবং প্রভাবশালী লেখক শশী থারুর সরাসরি সমালোচনা করেছেন। একই সঙ্গে টুইট বার্তায় প্রশ্ন তুলেছেন বাংলাদেশের লিটন দাস এবং সৌম্য সরকারের ভবিষ্যৎ এবং সম্ভাব্য জটিলতা নিয়ে। I don't think honestly that cricket should be made to bear the burden for attacks on minorities in Bangladesh. My own view very clearly about this matter is that we should try and insulate some areas from others. We are certainly reaching out to Bangladesh and urging them to do the right thing. ভারতের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ী দলের সদস্য মদন লালও মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআই এর সমালোচনা করেছেন। তার ভাষ্য, ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ ঘটানো হচ্ছে। তিনি এও বিশ্বাস করেন এই সিদ্ধান্তের জন্য চাপে ছিল বিসিসিআই। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র, যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি
সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। ফিজ ইস্যুতে প্রতিবেশী দেশটির সঙ্গে যে বৈরিতা তৈরি হলো তাতে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও প্রভাব পড়বে বলে মনে করছেন সবাই। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট, সড়কে যান চলাচলে ধীর গতি। ঢাকার বাইরে 9 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, স্থবির জনজীবন। রাজধানী জুড়ে অটো রিকশার দৌরাত্ম্য, নীতিমালা ও নিবন্ধন না থাকায় আইন প্রয়োগের জটিলতা, কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে দুর্ঘটনা। জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত, অনলাইনে নেওয়া হচ্ছে মতামত। দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা সংস্কার ও বেকারত্ব নিরসনে গুরুত্ব। সামরিক হামলার পর আটক মাদুরকে নেওয়া হলো নিউ ইয়র্কে। মাদক সন্ত্রাস মামলায় বিচারের ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রসহ দেশে দেশে যুদ্ধবিরোধী বিক্ষোভ। এবং মুস্তাফিজকে বাদ দিল কেকেআর, ভারতে খেলতে যাওয়া অনিরাপদ, ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় নিতে নির্দেশনা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।